আমরা যখন কাজ করতাম আমাদের জাস্ট ইমিডিয়েট পরে ইলিয়াস কাঞ্চন অত্যন্ত পপুলার আর্টিস্ট ছিল, সব ধরনের ছবিতে অভিনয় করতো। ইলিয়াস কাঞ্চন একটা ছবি করেছে, তার নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। এখন তর্কটা হচ্ছে এইখানে যে বেদের মেয়ে জ্যোৎস্না হচ্ছে বাংলাদেশের বেশি আর্ন করা ছবি, আর অনেকে আবার বলে যে সাকিবের কথা একটা ছবির কথা বলে এইটা বেশি আর্ন করা ছবি। চলচ্চিত্রের ব্যবসায়িক মাইলস্টোন হিসেবে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু চিরদিন থাকবে। মান্না ছবিতে আসছে থাকার জন্যে, আমার সামনে আসলে যতটুকু আসসালামু আলাইকুম ভাই, মান্না একটা নতুন ধরন সৃষ্টি করেছে চলচ্চিত্রে। আসসালামু আলাইকুম। অনেকের সম্পর্কেই কথা বলেছি, আরও দুই একজন কাজ করেছেন, খুব বেশি একটা কাজ করেননি, তারপরেও পরবর্তী পর্যায়ে আমি স্পেশালি চলে আসার পর্যায়ে তখন তারা প্রচণ্ড রকমভাবে প্রতিষ্ঠিত। এর শুরুতে আমি একটু আগে যাই, সেটা হচ্ছে যে আমাদের সময় আমরা যখন কাজ করতাম আমাদের জাস্ট ইমিডিয়েট পরে ইলিয়াস কাঞ্চন আর্টিস্ট ছিল, একজন অত্যন্ত পপুলার আর্টিস্ট ছিল এবং সব ধরনের ছবিতে অভিনয় করতো। মারামারি ছবিতে অভিনয় করতো, নাটকীয় ছবিতে অভিনয় করতো এবং যে কোনো ধরনের ছবিতে ক্যারেক্টারের জন্য ইলিয়াস কাঞ্চন সুন্দর অভিনয় করতো। ওর জীবনেও অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে, অনেক সময় বাঁচার সুযোগও ছিল না, এরকমভাবেও পর্যায়েও গেছে, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে এনেছে এবং তার আনফর্চুনেটলি তার জীবনেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার পরবর্তী পর্যায়ে সে চলচ্চিত্র জগৎকে ভালোবাসার কারণের জন্য কিন্তু চলচ্চিত্র জগৎকে সে ছাড়েনি। না ছাড়লে পরেও চলচ্চিত্রে সে অনেক ছবিতে কাজ করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বিতর্ক হয়, কিন্তু বিতর্কটাকেও আমি কোনো কারণ খুঁজে পাই না। ইলিয়াস কাঞ্চন একটা ছবি করেছে, তার নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। এখন তর্কটা হচ্ছে এইখানে যে বেদের মেয়ে জ্যোৎস্না হচ্ছে বাংলাদেশের বেশি আর্ন করা ছবি, আর অনেকে আবার বলে যে সাকিবের কথা একটা ছবির কথা বলে এইটা বেশি আর্ন করা ছবি। এখন এটা আমি একজনের সাথে আরেকজনের তুলনা করি। ছবির ব্যাপারে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ওই সময় টাকার ভ্যালু আর এখনকার টাকার ভ্যালুকে এক হিসাবে চিন্তা করে কিন্তু বিবেচনা করাটা বোধহয় ঠিক না। তবে বেদের মেয়ে জ্যোৎস্না তখনও ছিল, আজও আছে। টাকার ভ্যালু যতই কম হোক মাইলস্টোন হিসাবে, চলচ্চিত্রের ব্যবসায়িক মাইলস্টোন হিসেবে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু চিরদিন থাকবে। এবং এই বেদের মেয়ে জ্যোৎস্না দেখার জন্য একটা হল, গ্রামের থেকে মেয়ে ছেলেরা তার বউ বাচ্চা নিয়ে গরুর গাড়িতে করে চলে আসতো, এসে ওই হলের সামনে রান্না করতো, খেতো, খাওয়া দাওয়া করে তারপরে এই ছবি দেখতো, ছবি দেখে তারপরে ফিরে যেত। এটাও আমি আমার নিজের দেখা, কারণ আমার একটা হল ছিল তখন। তা আমি জানি যে বেদের মেয়ে জ্যোৎস্নার কতটা কোন পর্যায়ের পপুলারিটি, এটাকে পপুলারিটি বলা ছিল না, দিস ইজ সামথিং মানে আল্লাহ তাআলা সম্পর্কে বলা যায় চপ্পল ফারকে দিয়া, এই ক্যাটাগরির একটা ছবি ছিল। কিন্তু এই ছবিতে একেবারে আহামরি বিরাট কিছু ছিল তা না, কিন্তু ছবিটা একটা বাংলাদেশের ইতিহাসের একটা চরম নাম করা ছবি এবং সেই ছবির হিরো ছিল ইলিয়াস কাঞ্চন। অত্যন্ত মানুষের সাথে মেলামেশা করার, ওর সাথে আমার একবার হজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিল, সেখানে আমার ওর সাথে দেখা হয়েছে। তা আমি ওকে জিজ্ঞেস করা হয়, তখন বললো যে পারেশ ভাই এটা আমার দ্বিতীয় বা তৃতীয় হজ। এটিএম শামসুজ্জামানও ছিল, তা আমরা সেই হজটা ইলিয়াস কাঞ্চন করেছিল এবং ও অত্যন্ত ধর্মকর্ম সবসময় সুন্দরভাবে করে এবং এই হজও কয়েকবার করেছে, 3বার সে ক্ষান্ত হয়নি, আরও কয়েকবার সে করেছে এবং চলচ্চিত্র জগৎ সে নিয়ে আছে এবং এই নিরাপদ সড়ক চাই নিয়েও সে অনেক মুভমেন্ট করেছে, অনেক জায়গায় কাজ করেছে, রাস্তাঘাটে এসেও স্লোগান করেছে, অনেক কিছু কাজ করেছে। কিন্তু তার সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে তার সম্পর্কে আমার বলাটা খুব সম্ভবপর না। যতটুকু দেখেছি ততটুকু কিন্তু দূর থেকে দেখেছি, বা ওই হজের সময় 2-1 দিন, তখন তার গল্প করার টাইম না, বা তাকে কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কের কথা বলা তা ঠিক না। কাজেই শিল্পী বা যা বলা সেটা তার ছবি দেখে বলা আর কি, সেটা তো
জানে সবাই সবাই, হি ওয়াজ ভেরি পপুলার আর্টিস্ট এবং পপুলার হিরো, এবং যেহেতু পপুলার সেহেতু হয়েছে পপুলার পেইড আর্টিস্ট অলসো। তার সম্পর্কে আমার বোধহয় এর চেয়ে বেশি কিছু বলা সমীচীন হবে না। এরপরে আর একজন আমার সাথে আসলো আমাদের জাস্ট ইমিডিয়েট পরে, ইমিডিয়েট মানে মানে ইলিয়াসেরও একটু পরে বোধ হয়। সে হচ্ছে মান্না, অ্যানাদার স্টানিং পারসন। সে কারণের জন্য বলবো যে প্রথম যখন সে আসলো, তার আগে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম স্টার্ট করেছিল বোধহয় পরিচালক আমরা সবাই মিলে, যে নতুন মুখের সন্ধানে বলে একটা প্রোগ্রাম করতাম। সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে লোকজন আসতো, তাদেরকে অ্যাক্টিং করে নাটক টাটক দেখে ক্যামেরাতে টেস্ট করে তারপরে দুই একজন করে এখান থেকে সিলেকশন করা হতো যে কে কীরকম করবে। তো এখান থেকে কয়েকজন আর্টিস্টকে কিন্তু আমরা পেয়েছিও। তার মধ্যে একজন ছিল এই মান্না, তারপরে মিশা সওদাগর। পরবর্তী পর্যায়ে যারা যারা বাংলাদেশের পর্দাকে কাঁপিয়েছে বলা যেতে পারে। তো মিশা তো এখনও আছে, আনফর্চুনেটলি মান্না আমাদেরকে চলে গেছে। কিন্তু এমন একটা টাইম মান্নার এসছিল, আমি প্রথম থেকেই যদি বলি তাহলে প্রথম যে ছবিতে আমি কাজ করেছি মান্নার সাথে, সে ছবিটায় তখন মান্না মাত্র পাস করে আর কি, যে আমারই অ্যাসিস্ট্যান্ট বুলবুল, ওর ছবিতে ও নিয়েছে। আমার মনে করলো যে, আমি বললাম যে তুই কাকে দিছিস, বলে যে মান্না বলে একটা হিরো, আর তার সাথে হিরোইন কাকে নিছিস, তো ওইখানেই আর একটা শেলি ছিল, ও বোধহয় ওইখানে পাস করেছিল। কিন্তু শেলি ওই ছবিতে অভিনয় করেছে। তো ওদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। তো আউটডোরে যখন গেছি আমরা, ওদের 6-7-8 দিন ছিলাম, ওদের দুজনকে আমি কিন্তু আমার সামনে পড়তে কখনো দেখিনি। মানে একে তো আমি সিনিয়র ওদের চেয়ে অনেক, আর মান্না ছবিতে আসছে থাকার জন্যে আমার সামনে আসলে যতটুকু আসসালামু আলাইকুম ভাই, ভদ্রভাবে কথা বলে মাথাটা নিচ দিকে দিয়ে আস্তে 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 করে উঠতে, যেটা এমনভাবে যাতে তার পাশে শব্দটাও না আসে। আমার ভাল লাগতো ওকে, তখন থেকেই আমার ভাল লাগতো। আমি বললাম যে এই ছেলেটা একদম উইন করবে, একদম 100%। এর পরবর্তী পর্যায়ের মান্নার সাথে আমার আর দেখা হয়নি, কিন্তু দেখা না হলেও আস্তে আস্তে আমি যেটা জানলাম, যে আমি যেটা প্রেডিক্ট করেছিলাম বুলবুলকে, আল্লাহ তাআলা আমার সেই প্রেডিকশনকে সত্য প্রমাণিত শুধু করেননি, মান্না একটা নতুন ধরন সৃষ্টি করেছে চলচ্চিত্রে।